ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। উপসাগরীয় বিভিন্ন দেশ আক্রান্ত। স্থল অভিযানের হুঁশিয়ারির পর ভোল পাল্টালেন ট্রাম্প। সমঝোতা চান না আরাকচি। মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি খাতে দুশ্চিন্তা। দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি মজুতের প্রবণতা ভোক্তার। ফিলিং স্টেশনে ভিড়। পাম্প পরিদর্শনে গিয়ে আশ্বস্ত করলেন মন্ত্রী। মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিদের নিয়ে বিএনপির কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর। বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদে প্রস্তাব গ্রহণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকারের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত যুগান্তকারী। পাট দিবসে রাষ্ট্রপতি। পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানোর ঘোষণা মন্ত্রীর। এবার রাজধানীর কামারপাড়ায় বাসায় ভয়াবহ বিস্ফোরণ। অন্তঃসত্ত্বা নারী সহ দগ্ধ 10, আশঙ্কাজনক 7। দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস। উপসাগরীয় অঞ্চলেও নতুন করে হামলা চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1300। লেবাননেও নির্বিচারে আঘাত করছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ভোল পাল্টিয়ে ইরানের স্থল অভিযানের জন্য সেনা পাঠানোর সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলে জানিয়েছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমা হামলা চালায় ইরান। শুক্রবারও তেল আবিব লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে তেহরান। ইসরায়েলের সেনাবাহিনী প্রতিহতের দাবি করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। উপসাগরীয় দেশগুলোতেও নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে আক্রমণের দাবি করেছে তেহরান। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। কুয়েত সেনাবাহিনীর দাবি তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরানকে সমর্থন জানিয়ে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পারাদ প্রদেশে 2টি স্কুলে আবারও হামলা চালিয়েছে ওয়াশিংটন তেল আবিব। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশেও। ইরানের ড্রোন বহনকারী একটি জাহাজে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। সংঘাতের মধ্যেই ভোল পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে স্থল অভিযানের কথা বলার একদিন পর জানালেন সেটা শুধু সময়ের অপচয়। তবে ইরানকে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন সামরিক বাহিনী তাদের চমৎকার ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছে। এমন মাত্রায় তা করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলেও সাফ জানান তিনি। আমরা যুদ্ধবিরতির জন্য কোনো অনুরোধ করছি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা করার কোনো কারণ আমরা দেখছি না। আমরা তাদের সঙ্গে 2বার আলোচনা করেছি, আর প্রতিবারই তারা আলোচনার মাঝপথে আমাদের উপর হামলা করেছে। চীন, রাশিয়া তেহরানকে সহযোগিতা করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টর্মিচ। রাইসা জান্না, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। মজুদ ফুরিয়ে আসা কিংবা সামনে দাম বৃদ্ধির আশঙ্কা থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন ভোক্তা। বাড়তি মজুদের এই প্রবণতায় তৈরি হয় যানবাহনের দীর্ঘ লাইন। এ অবস্থায় রাজধানীতে একটি পাম্প পরিদর্শনে গিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিতের বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। যানবাহনের দীর্ঘ লাইন, স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি গাড়ির অপেক্ষা ফিলিং স্টেশনগুলোতে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দিনভর পাম্পগুলোর চিত্র ছিল এমনই।
এমন পরিস্থিতিতে রাজধানীর আসাদ গেটে সোনার বাংলা ফিলিং স্টেশন পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তেল কিনতে আসা ভোক্তা ও পাম্প মালিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। আশ্বস্ত করেন জ্বালানির পর্যাপ্ততা নিশ্চিতে সজাগ আছে সরকার। তার আশার বাণীতেও বদলায়নি মাঠের পরিস্থিতি। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ার আতঙ্ক জেঁকেছে জনমনে। হরমুজ প্রণালী বন্ধে অনিশ্চয়তা তৈরি হয়েছে সরবরাহ সংকটেরও। এক সপ্তাহ তেলের আমাদের মজদুত আছে, এখন কি এক সপ্তাহে আছে, কারো কাছে শুনি 28 দিনের। দুই একটা পাম্প খোলা আছে যার কারণে এত ভিড়, আর সামনে তো দাম বাড়বে এটা বলাই যায়, যেহেতু তেলের রিজার্ভ বাংলাদেশ ওইভাবে নাই। সংকট আছে কিন্তু অতটাও সংকট নাই যতটা দেখাচ্ছে। দৈনন্দিন কাজের জন্য অবশ্যই আমরা একটু রিজার্ভ করে রাখছি, সত্যি কথা যেটা। এক মাস আগে থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে আছে, বাংলাদেশের সরকারের তো মজুত করা দরকার ছিল না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিনছেন ভোক্তারা। ফুল ট্যাঙ্কের চাহিদা বেশি থাকায় তেল দিতে সময় বেশি লাগছে। তবে এখন পর্যন্ত কোনো সংকট নেই সরবরাহে। কারো দেখা যাচ্ছে 100 টাকা তেল লাগবে, সে 1000 টাকা তেল নিয়ে যাচ্ছে, এরকম ম্যাক্সিমাম ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাচ্ছে। যারা কম নিত তারাও এখন ফুল করে নিচ্ছে, যারা ফুল করতো তারাও ফুল করে নিচ্ছে। ঠিক আছে, সবার ভিতরে একটা আতঙ্ক আর কি। বিপিসির তথ্য বলছে সোমবার থেকে গেল 4 দিনে ডিজেল বিক্রি হয়েছে প্রায় 98,000 টন। গত বছরের একই সময়ে বিক্রি হয়েছিল 55,000 টন। একই সময়ে পেট্রোল বিক্রি হয়েছে 44% আর অকটেন বিক্রি হয়েছে 50%-এর বেশি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর পরিবাগ এলাকায় আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, বিস্তারিত জানাবেন। মধ্যপ্রাচ্যে যেই পরিস্থিতি চলছে অর্থাৎ যুদ্ধ অবস্থা, তার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি সেটি কিন্তু বেশ অস্থিতিশীল হয়ে পড়েছে, এবং সেই জায়গা থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও যে সবার মধ্যে এক ধরনের একটি আতঙ্ক বা উদ্বেগ বা সংকটের শঙ্কা সেটি কিন্তু যে কাজ করছে, এবং সেই জায়গা থেকে গত কয়েকদিন যাবতই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বাড়তি চাপ বা অস্বাভাবিক ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে। আজকে শুক্রবার ছুটির দিনও কিন্তু যেটি দেখা যাচ্ছে যে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বাড়তি ভিড় মানে আমরা লক্ষ্য করছি, এবং পেট্রোল পাম্পের সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন তারা যেটি বলছেন যে স্বাভাবিক সময়ে যে ধরনের চাপ দেখা যায় তার তুলনায় গত কয়েকদিন যাবৎ বেশ কয়েক গুণ বেড়েছে, এবং মানে মানুষের যে কেনার চাহিদা সেটা প্রায় দ্বিগুণ। তো সেই জায়গা থেকে আজকে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত তিনি কিছুক্ষণ আগে রাজধানীর এই শাহবাগ বা পরিবাগের এই পেট্রোল পাম্পটি পরিদর্শনে এসেছিলেন, এবং সেখানে কিন্তু যে তিনি গ্রাহকদের সঙ্গে কথাবার্তা বলছিলেন, এবং সেই জায়গাতে তিনি অনুরোধ করেছিলেন যেন যারা জ্বালানি তেল নিয়মিত কেনেন তারা যেন যে স্বাভাবিকের তুলনায় বেশি যেন না কিনেন এবং কেউ যেন আতঙ্কিত না হন, এবং সেই জায়গাতে যে পর্যাপ্ত মজুদ রয়েছে সেটির বিষয়েও তিনি এবং বলেছেন যে তারা সবাই যেন পরিমিতভাবে যে পেট্রোল পাম্প বা মানে ডিজেল, অকটেল কিংবা পেট্রোল সেগুলো যেন তারা ক্রয় করেন, অর্থাৎ যে চাহিদার তুলনায় যেন বেশি না কিনে তারা যেন যে কোনো ধরনের আতঙ্কময় কোনো পরিস্থিতি যেন না তৈরি করা হয় সেই অনুরোধটি তিনি করেছেন। এবং একই সঙ্গে তিনি যে কথাটি বলেছেন যে দেশে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে। গণমাধ্যমের সঙ্গে যখন কথা হয়েছিল তখন আসলে যে সেই কথাটিও কিন্তু যে তিনি বলেছিলেন, এবং আরেকটি জায়গা তিনি অবশ্য উল্লেখ করেছেন যে আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধের বা যুক্তরাষ্ট্র যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বের জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, সেই কারণে তারা পারতপক্ষে চাইবেন যেন জ্বালানির দাম বাড়ানোর প্রয়োজন না হয়, একেবারেই যদি সম্ভব না হয় সেটা তাহলে জনগণের সঙ্গে শেয়ার করা হবে, এটি কিন্তু বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সবচেয়ে। সরাসরি যুক্ত ছিলাম পরিবাগে। এবার অন্য প্রসঙ্গ। জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপির সংসদ সদস্য এবং মন্ত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন এমপিদের সংসদীয় রীতি ও সবার মধ্যে অভিজ্ঞতা বিনিময়ে এই আয়োজন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব গ্রহণেরও আহ্বান জানান তিনি। আগামী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বহুল কাঙ্ক্ষিত সেই অধিবেশনে যোগ দিবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তার অংশ হিসেবে বিএনপি থেকে নবনির্বাচিত এমপিদের নিয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে দলটি। শুক্রবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে 2 দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় উপস্থিত ছিলেন সাবেক আমলা ও সাবেক সংসদ সদস্যরা। প্রশিক্ষণে এমপিদের দায়িত্ব মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হচ্ছে।
প্রশিক্ষণের প্রথম অধিবেশন শেষে বেরিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার কোনো বিধান নেই। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন, এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে। এই সংসদকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, যাতে একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি 219 জন সংসদ সদস্য নির্বাচিত হন, যার মধ্যে 146 জন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিশেষজ্ঞ বানা শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। দলীয় পরিচয়ে যে কোনো অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী নেতাকর্মীদের বিষয়ে বিএনপির অবস্থানও কঠোর, যার প্রেক্ষাপটে বিভিন্ন অভিযোগে ধারাবাহিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বিএনপি। আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখা গেছে তৎপর। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, যে কোনো অপকর্মের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। হাসান বলের প্রতিবেদন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর নিপীড়ন নির্যাতনের সময় পেরিয়ে ভূমিধস বিজয় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা পদক্ষেপ আর সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা প্রশংসা কুড়াচ্ছে দেশের মানুষের মাঝে। সরকারের মন্ত্রী পরিষদেও তার প্রভাব পড়েছে। দায়িত্বশীল মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা চেষ্টা করছেন সাধারণের সমস্যা বোঝার, কিন্তু সরকারের এই চেষ্টার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায় দলীয় পরিচয় নিয়ে নানান তৎপরতা। কোথাও কোথাও তৃণমূল পর্যায়ে আছে অন্তর্দ্বন্দ্ব, যার প্রভাব পড়ছে সরকারের ভাবমূর্তিতেও। বর্তমান সরকারের দায়িত্বশীল ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, এই ধরনের সব অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সর্বোচ্চ নেতৃত্ব। সম্প্রতি গাছকাটার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে বহিষ্কারের পর গ্রেফতার করেছে পুলিশ। একইভাবে বগুড়ায় দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের সহসভাপতি গাবতলী উপজেলা বিএনপির নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের ঘটনা ঘটেছে কুষ্টিয়া, চাঁদপুর সহ বিভিন্ন জায়গায়। এসব ঘটনাতেও কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, বিএনপি সরকার গঠনের পর কিছু মানুষ দলীয় পরিচয়ের নামে অপকর্মের চেষ্টা করছেন। তবে তারা বলছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথে হাঁটবে না বিএনপি। যে কোনো ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সিদ্ধান্ত পৌঁছে দেওয়া হয়েছে তৃণমূলে। সংগঠনে যদি কেউ কোনো ধরনের মন্দ কাজ করে, আমরা কিন্তু সাথে সাথে সেটা জানা মাত্র পদক্ষেপ নিচ্ছি। কিন্তু যাদের নিয়ে আজকে আলোচনা বা বিভিন্ন রকম প্রশ্ন আসছে, দলের কোনো একটা গ্রুপের সাথে এরা পাশে থেকে এই সুবিধাগুলো নিতে চাচ্ছে এবং দলকে বিতর্কিত করছে। দলের যারা আছেন বিভিন্ন পর্যায়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনে, তারাও সতর্কতার সঙ্গে নেতার নির্দেশনা অনুযায়ী আগামী দিন সামনে এগিয়ে যাবেন। পূর্বের ঘটনার সঙ্গে যে ওরা করেছে আমরা করতে পারবো না কেন, ওরা ফ্যাসিস্ট ছিল, আর বিএনপি সরকার গণতান্ত্রিক সরকার। সড়ক, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবিও সাফ জানালেন বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা। বললেন, বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করে পার পাওয়া যাবে না কোনোভাবেই। ফৌজদারি অপরাধ যদি করে, কেউ যদি ধরেন অন্য কোনোভাবে কোনো সুবিধা নেওয়ার অপচেষ্টা দেখায়, অপকৌশলের অবলম্বন করে, নিশ্চয়ই সরকার তার ব্যাপারে কঠোর। সরকারি বিএনপি আছে বিধায় বিএনপি করে পার পাওয়া যাবে, সেদিন ভুলে যেতে হবে। দল, সরকার এবং রাষ্ট্র আলাদা চলবে জানিয়ে রবিউল আলম বলছেন, এবার রাষ্ট্র পরিচালনায় আলাদা এক দৃষ্টান্ত রাখতে চায় বিএনপি সরকার। পার্লামেন্টের কাছে জবাবদিহিতা থাকবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক সরকারের অগ্রাধিকার খাতভিত্তিক কর্মসংস্থান তৈরি। রাজধানীর উসমানী মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে কথা বলেন রাষ্ট্রপতি। একই অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন প্রধান লক্ষ্য। দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে পাটশিল্পে অবদান রাখায় সম্মাননা তুলে দেন 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রত্যাশা আবারও ঘুরে দাঁড়াবে পাট শিল্প। আশাবাদী আমরা অনেক কাজ করতে পারবো।
এবং পাট খাত তার অতীত গৌরব ফিরে পাবে। যারা ইউজার তাদের কাছে এটার দামের অনেক তারতম্য থাকে, সেই তারতম্যের জায়গা থেকে রপ্তানিটাকে ত্বরান্বিত ওইভাবে করা যাচ্ছে না। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজের স্বয়ংসম্পূর্ণতা অর্জন প্রধান লক্ষ্য সরকারের। পাট বীজের জন্য আমরা নির্ভরশীল অন্য একটি দেশের কাছে, প্রতিদ্বন্দ্বী একটি দেশের কাছে, ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী। আগামী দিনে আমাদের একটি প্রধানতম লক্ষ্য হবে ইনশাল্লাহ এই পাট বীজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরো আধুনিক এবং বৈচিত্র্য আনার উপর জোর দেন রাষ্ট্রপতি। বলেন, 1 কোটি কর্মসংস্থান তৈরিতে খাতভিত্তিক কর্মসংস্থান তৈরি সরকারের প্রধান অগ্রাধিকার। কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি পাট চাষী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো, আপনারা উন্নত প্রযুক্তি, উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন, মানসম্মত আঁশ উৎপাদনে মনোযোগী হন। করব কাজ, করব দেশ নীতির ভিত্তিতে বিভিন্ন খাত ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে মন্তব্য করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। শিল্পকলা একাডেমিতে 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জিন্দাবাদ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। এবার রাজধানীর কামারপাড়ায় একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণে ঘটনা ঘটেছে। অন্তঃসত্ত্বা নারী ও 2 শিশু সহ দগ্ধ হয়েছেন 10 জন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাদের। শুক্রবার রাত 3:30টায় হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকার 10 নম্বর সেক্টরের একটি বহুতল ভবন। বিস্ফোরণে ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে গেলে 2 শিশু ও এক অন্তঃসত্ত্বা সহ দগ্ধ হন একই পরিবারের 9 সদস্য সহ মোট 10 জন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। স্বজনরা বলছেন, গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনা। এক ফ্যামিলিরই ভাই বোন এখানে আছে, যারা সব একসাথে মনে করেন যে দগ্ধ হয়ে গেছে। গ্যাসের সিলিন্ডারে নাকি গ্যাসে কোনো সমস্যা হয়েছে, কি ওখান থেকেই মানে বাস্ট হয়েছে। তবে ভবন মালিকের দাবি, বাড়িতে কোনো গ্যাসের সংযোগ নেই। অন্য কোনো রাসায়নিক দ্রব্য থেকেই ঘটতে পারে এই বিস্ফোরণ। কোনোটা অন্য কোনো তো আলামত, এ জায়গায় গ্যাস লিকেজের কোনো সুযোগ নাই। সিলিন্ডারও ছিল না, না কোনো গ্যাসের কোনো ইয়া ছিল না। কারেন্টের লাইনও ঠিক আছে, আমরা কারেন্টের লাইনের যারা ডেস্কো তাদের ডেকেছি। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ 10 জনের মধ্যে 7 জনের অবস্থায় আশঙ্কাজনক। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সর্বোচ্চ যিনি বার্ন হয়েছেন 100%, উনি গর্ভবতী, 6 মাসের অন্তঃসত্ত্বা। তো উনি সবচেয়ে ক্রিটিক্যাল এই মুহূর্তে। সবাই আশঙ্কাজনক অবশ্যই, কারণ যেহেতু শ্বাসনালীতে পড়া আছে। তবে 7 জন এই আশঙ্কাজনকদের মধ্যে বেশি ক্রিটিক্যাল। বাসাটির দ্বিতীয় তলায় সপরিবারে থাকেন রুবেল। তার চাচাতো ভাই দুবাই থেকে ফিরে পরিবার নিয়ে রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তারা সকলেই। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ছুটির দিনে পাঠকদের পদচারণায় মুখর বইমেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, বইমেলার 9ম দিন আজ, একই সাথে তৃতীয় ছুটির দিন এবং দ্বিতীয় শুক্রবার আজ। এবং এই শুক্রবারে কিন্তু আমরা দেখছি গত যে শুক্রবারটি চলে গেছে তার তুলনায় কিন্তু এবারের মানে আজকের দিনের কিন্তু দর্শক পাঠকদের কিন্তু বইমেলায় যে পদচারণা সেটি কিন্তু আমরা চোখে পড়ার মতো। আমরা বিকালে এখানে এসেছি এবং আসার পর থেকে কিন্তু দেখছি যে পাঠকরা আছে তারা কিন্তু বিভিন্ন স্টলে ঘুরে দেখছেন এবং তাদের পছন্দের যেই লেখক রয়েছে তাদের বইটি সংগ্রহের জন্য কিন্তু চেষ্টা
চেষ্টা করছেন। আমরা আসলে জানিয়ে রাখি দর্শকদেরকে, এবারের বইমেলায় এখন পর্যন্ত মোট 884টি স্টল রয়েছে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী প্রাঙ্গণ যেটি রয়েছে দুটি মিলিয়ে, এবং এই মুহূর্তে আমরা কিন্তু সোহরাওয়ার্দী প্রাঙ্গণে সোহরাওয়ার্দীর দিকে রয়েছে। এবং এখন আমরা দেখছি যে আজকের দিনে শিশু প্রহরও কিন্তু ছিল সকালবেলা, এবং সেই শিশুরা কিন্তু সকালে যেমন এসেছিল, বিকালেও কিন্তু আমরা বেশ কিছু শিশুদেরকে দেখেছি তাদের বাবা মায়ের হাত ধরে কিন্তু বইমেলাতে তারা এসেছেন এবং ঘুরে ঘুরে দেখেছেন তাদের পছন্দের স্টলগুলো। শিশুদেরকে আমরা এখনও দেখছি, আসলে বিভিন্ন শুধু শিশুরাই নয়, প্রায় সব বয়সীরা কিন্তু এখানে এসেছেন এবং বইমেলায় ভিড় করছেন। এবারের বইমেলাটা কিন্তু রমজানে হওয়ায় আমরা যে এক সপ্তাহ হয়ে গেছে বইমেলার, এক সপ্তাহ পেরিয়ে আজ 9ম দিন, এবং আমরা কিন্তু বইমেলায় তেমন একটি পাঠক সমাগম দেখিনি। তবে আজকের চিত্রটা কিন্তু পুরোই ভিন্ন। আজকে শুক্রবার, বন্ধের দিন, এবং বইমেলার কিন্তু শেষ হবে মার্চের 15 তারিখে। তো এর মধ্যেই আসলে যে পাঠকরা রয়েছেন তারা কিন্তু তাদের পছন্দের লেখকদের যে বই রয়েছে সেটি সংগ্রহ করে যাচ্ছেন, এবং একাধিক দিন এসে নিজের পছন্দের যে বইটি তারা কিনতে চাচ্ছেন সেটি কিন্তু নির্বাচন করছেন। একই সাথে আজকের যে বইমেলা আমরা দেখছি যে শাড়ি পরে বিভিন্ন রঙে কিন্তু সেজে এসেছেন পাঠকরা, তারা কিন্তু তাদের যেই নিজের যে বই রয়েছে নিজেদের পছন্দের বইটি নির্বাচন করছেন। তো আজকের চিত্রটি আসলে আমরা যেমনটি দেখছি, বইমেলায় পাঠকদের ভিড় কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। এই ছিল বইমেলা থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বইমেলায়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সময় সংবাদ। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যেই প্রমাণ হয় ষড়যন্ত্রের মাধ্যমে জামাতকে মেজরিটি পেতে দেওয়া হয়নি। এ মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের প্রতিবাদ সভায় বক্তব্য দেন তিনি। সাবেক দুই উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ জড়িত উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, পরিকল্পিতভাবে নির্দলীয় সরকারের উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের জায়গা দেওয়া হয়েছে। সমাবেশ শেষে কাকরাইল নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। নারীর ক্ষমতা, নারীর মর্যাদার প্রশ্নে যখন আপনি উত্তর দিচ্ছেন, সাংবাদিক বলছে তাদের একটা অংশ তো বিরোধী দলে আছে। বিরোধী দল শব্দটা উনি উল্লেখ করেছেন। আপনি বলছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। What do you mean by this type of comment? বিরোধী দল তো আর উগ্রবাদীদের মধ্যে নাই, কি বলেন? কোন উগ্রবাদী চরমপন্থীরা পার্লামেন্টে নাই। এনসিপির যাত্রা নামে বইয়ের মোড়ক উন্মোচন করেছে জাতীয় নাগরিক পার্টি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে নিরপেক্ষ অবস্থানে থেকে এ বিষয়ে আরও সাহিত্য রচনার প্রয়োজন রয়েছে। এছাড়া গণ অভ্যুত্থানের নেতৃত্বের বড় একটি অংশ এনসিপির সঙ্গে যুক্ত থাকায় জাতীয় নাগরিক পার্টি আজকের অবস্থানে পৌঁছেছে বলেও জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সোশ্যাল মিডিয়ায়, আন্তর্জাতিক মাধ্যমে, ডিপ্লোম্যাটদের কাছে নানা ধরনের প্রোপাগান্ডা করা হয় এনসিপি সম্পর্কে। যা এনসিপি বলে নাই তা এনসিপির পক্ষ থেকে ছড়ানো হয়। যে এনসিপির আনুষ্ঠানিক অফিসিয়াল পজিশন সেটা বিভিন্ন সময় অবজ্ঞা করা হয়েছে বা কষ্ট করে এটা আসলে বোঝার চেষ্টা করেনি অনেক। এই বইটা পড়লে অ্যাটলিস্ট এনসিপি বিভিন্ন ইস্যুতে তার অবস্থানগুলো কি ছিল এবং যতগুলো ইস্যু এসেছিল সেই সময়, সেই সবগুলো ইস্যুকে কিন্তু এনসিপি সেই সময় অ্যাড্রেস করেছে, জাতীয় নাগরিক কমিটি সেই সময় অ্যাড্রেস করেছে, কর্মসূচি দিয়েছে। দেখছেন সময় সংবাদ। যাচ্ছি মাগরিবের আযান ও ইফতারের বিরতিতে। সঙ্গে থাকুন সময়।